ওনার পরিষদে কয়েকজন আছেন ডক্টর, কয়েকজন, এবং ওনারা শুধু ডক্টর নন, ওনারা শুধু ডাক্তার নন, প্রথিতযশা এবং এক্সপার্টাইজ। এখন ওনারা যদি ডেলিভারি করতে না পারেন, এখন ডেলিভারি কি শুধু কি মহিলারাই করবেন কিনা, পুরুষরাই তো ডেলিভারি করতে হবে। না করলে তাহলে আমাদের কি হবে? এই ইউনূস সরকার যেটা পারত সেটা হচ্ছে যে এরকম কিছু মানে ম্যাজিক এবং অলৌকিক কিছু ঘটনা ঘটায়া জনমন বলতে আমি একদম সাধারণ মানুষকে বুঝাচ্ছি, শতকরা 70% নিরীহ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ, সীমিত সম্পদের মানুষ, এদের জন্য যদি এরকম কিছু ম্যাজিক উনি দেখাইতে পারতেন তাহলে ওনাকে নিয়ে কথা বলা যেত। এটা একটা জেনজি জেনারেশনের আন্দোলনের ফসল। ওনারা এটা ভুলে গেছেন। এমনি মুখে বলে কিন্তু কার্যত সেটা ওনারা ভুলে গেছেন। যদি সেটা হইতো তো তাহলে ওনাদের চলনে বলনে কথাবার্তা যাই আছে, ওনাদের অ্যাকশনে আমরা সেই ম্যাজিক দেখতাম, আমরা সে অলৌকিক কিছু অ্যাকশন আমরা দেখতাম, আমরা দেখছি না। হ্যাঁ, ওনার কাছে 27 জন অ্যাম্বাসেডর তো আসবেনই, আসা এটাই তো স্বাভাবিক, কারণ হি ইজ ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। উনি তো আন্তর্জাতিক খ্যাত, ওয়ার্ল্ড অ্যাক্লেমড মানে সেলিব্রিটির কাছে মানুষ কিন্তু আসে, ছবি তুলতে আসে, সেলফি তুলতে আসে, সুভেনির করার জন্য আসে, ভবিষ্যৎ রেকর্ডের জন্য আসে, প্রজন্মকে দেখানোর জন্য আসে। সেলিব্রিটির অন্যরকম মানে গুণাগুণ। এটা আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমি যখন গ্রামের বাড়িতে যাই, তো গ্রামের বাড়িতে গেলে আমার ছোট ভাই আছে মাহফুজ আহমেদ, বাংলাদেশের খুব নামকরা অভিনেতা, রাষ্ট্রীয় অনেক পুরস্কার সে পাইছে। সে যখন গ্রামে যায়, এত লোক জড়ো হয়, অনেকে তার হাত ধরে দেখে যে তার হাতটা কেমন। নায়কের হাত আবার কেমন হবে ভাই? হাতটা ধরে ও গোসল করতে যায়, ওখানে মানুষ জড়ো হয়ে থাকে, একটু যে গোসল করবে, একটু এনজয় করবে গ্রামের পরিবেশ, এটা পারে না। তার হাত ধরে দেখে, তার দিকে তাই থাকে, সে কিভাবে খায় এটা দেখে। এগুলো আমরা দেখছি। তো এই হলো সেলিব্রিটিদের বিড়ম্বনা। এই সেলিব্রিটিদের এটা হবে। আবার আমি যখন যাই, আমার কাছে কি পয়সার জন্য আসে, দানের জন্য আসে, খয়রাতের জন্য আসে, মসজিদের জন্য আসে, মাদ্রাসার জন্য আসে। এই হলো মানে ব্যাপারটা এরকম আর কি। আমি আমি একদম আমার নিজস্ব উদাহরণ দিয়ে জিনিসটা বুঝাচ্ছি। এখন ডক্টর ইউনূস উনি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, ওনার কাছে সবাই আসবে, এটাই স্বাভাবিক। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আমার স্যার, আপনাকে সালাম। আপনি তো এমন ভাবে কথা বলেন, অনেক সময় মানে কলচা গুদ্দা এক হয়ে যায়। কিভাবে বলেন যে এটা আমাদের দর্শকরা রীতিমতো বিমরি খায়। নিশ্চয়ই আপনার কাছে অনেক সোর্স আছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাংলাদেশে ডক্টরদের এবং ডাক্তারদের কে নিয়ে আগামী প্রজন্ম, আগামী দিনে মানুষ নতুন করে চিন্তা ভাবনা করবে। এখন পর্যন্ত এই ডক্টর ইউনূসের আপনার এই সরকারের আসা পর্যন্ত মানুষ এই ডক্টর এবং ডাক্তারদের প্রতি সীমাহীন শ্রদ্ধা, মায়া, মমতা, ভালোবাসা এগুলো আছে। এগুলো যদি একবার কমতে বসে তাহলে কি হাসর হবে আমি জানি না। এই ডক্টর ইউনূসের মন্ত্রিসভাতে, ওনার পরিষদে কয়েকজন আছেন ডক্টর, কয়েকজন, এবং ওনারা শুধু ডক্টর নন, ওনারা শুধু ডাক্তার নন, প্রথিতযশা এবং এক্সপার্টাইজ। এখন ওনারা যদি ডেলিভারি করতে না পারেন, এখন ডেলিভারি কি শুধু কি মহিলারাই করবেন কিনা, পুরুষরাই তো ডেলিভারি করতে হবে। না করলে তাহলে আমাদের কি হবে? এটা একটা বিরাট বিরাট বিষয়। এখন করিমুল্লাহ স্যার, তারপরে আমাদের এই হুসাইন, ওনার নাম মোহাম্মদ ইমাম, এবং ইমাম। এবং খুব গতানুগতিক ভাবে এবং অভ্যাসবশত আমার ওই যে রবি ভাই যেভাবে এই সরকারের তুলোধুনো করে গেলেন বা যাচ্ছেন, খুবই স্বাভাবিক। তাহলে আমরা তো খুব হতাশার মধ্যে আছি। আমরা যাবো কোথায় এখন?
এখন আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর আছে, এখন আমরা ভাই স্বৈরাচার হটাইছি, আমি আমি স্বৈরাচার আমি হটাই। মাহমুদ ভাই হুম, এভাবে বলবেন না। আমি যে কথাগুলি বলছি, যাদের নাম বলছি উদ্ধৃতি দিয়ে তাদের কথাগুলি বলছি, আমার কথা তো আমি বলি নাই। আপনি আচ্ছা যেভাবে তো, বলেন যে রবি ভাই বলে গেল, এটা ঠিক না। তুলোধুনা করে গেল। আচ্ছা না তো, না, রবি ভাই তুলোধনা করে গেল। আর ভাই আমি তো হলো ডকুমেন্টারি বলছি, আচ্ছা তো, তারা যা যা বলছে আইসিস, তো আরে এখন ক্রাইসিস গ্রুপ যা করছে, ক্যাটরিন যা বলছে, তুলসী যা বলছে, হাসনাত আব্দুল্লাহ সাজ্জিলরা যা বলছে, আমি তো ওই কথা বলছি, আমি তো আমার কথা আমরা, বলিনি। আমি সরকারের আচ্ছা, বিরোধিতা করলাম কোথায়? আমি তো তুলোধনা সরকারের করতে বিরোধিতা আসছি, আপনি এত টেনশন করতেছেন কেন? আমি তো না তুলোধনা না করতে না না আসছি তো। না, আপনি করেন গে, ওটা আপনার ব্যাপার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, দেখেন এই সরকারটাকে আপনারা যেভাবে বলছেন, আমিও এর বাইরে যাওয়ার কোনোই সুযোগ নাই। এমন কিছু নাই যে এই সরকারের আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, বাহাবা দিবেন এবং জিন্দাবাদ বলবেন, এমন কিছু এখন পর্যন্ত নাই। উল্লেখ করার কিছু নাই, কোনো ম্যাজিক তারা দেখাইতে পারে নাই, কোনো আলৌকিক কিছু দেখাইতে পারে নাই, কোনো আলৌকিক, এই জাতীয় সরকার কখনো কখনো কিছু ম্যাজিক দেখাইতে হয়, কোনো আলৌকিক ঘটনা ঘটাইয়া দেখাইতে হয়। আপনার শোনা যাচ্ছে? সরি আমার মাইক্রোফোনটা মিউট ছিল। জি ম্যাজিক জি, তো দেখাচ্ছে, আপনার আন্তর্জাতিক আদালতে শুরু হচ্ছে কালকে। না না, আর এটা 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 ম্যাজিক না, ম্যাজিক আদালতকে না, কিভাবে না সাজানো আপা, হয়েছে সেটা নিশ্চয় দেখেছেন, যে না না না, পরিপাটি ওটা পরিচ্ছন্ন ম্যাজিক না, হয়েছে। ওটা ম্যাজিক না, ওটা ম্যাজিক। ম্যাজিক ওটা হচ্ছে কি? কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবেন চালের কেজি 30 টাকা। দিস ইজ কল্ড ম্যাজিক। এটা পারে আপনার তারপরে পাশে। ফারুকিকে এনে তো আপনাকে একটা ম্যাজিক দেখালো। আমাকে আমাকে শুনে, আমি কথা, আমাকে পরে সময় দিবেন না, আমি শেষ করলে। না, ম্যাজিক ফারুকি হচ্ছে, আপনার কাছে ম্যাজিক মনে হয় নাই? না মানে না আপনি না কি না না, কল্পনা করেছিলেন বশির, শেখ বশির, তারপরে মুসাফির না না, ফারুকি উপদেষ্টা হবে? এরা এরা কোনো এটা তো ম্যাজিক ম্যাজিক। নয়। এরা এটা এটা ওনাদের অযোগ্যতা, অথর্বতার প্রমাণ। এটা কোনো ম্যাজিক নয়, এটা মানুষ আরো হতাশ বাড়ছে। আরেকটা কথা যেটা বলবো সেটা হলো, এই মাহমুদ সরকারের ভাই, যেটা হাসিনা যেটা আপা আমি, তো তাই ভালোই বললেন। কারণ আপনি হ্যাঁ হ্যাঁ, মানে হাসিনা আপা তো ভালোই বললেন, ফারুকি কি নাকি আওয়ামী লীগের দোষর, তাকে এনে উপদেষ্টা বানায়, সেটা একটা ম্যাজিক না? আর কি ম্যাজিক দেখাবে আপনাকে বলেন এই না না সরকার? না না, ওটা ইজি না, কাজ, এইটা ওটা এটা ইজি একটু কাজ। সময় নেই মাহমুদ ভাই, আচ্ছা, একটু সময় নেই। ম্যাজিক যেটা মাহমুদ ভাই বুঝাইতে চাইছে সেটা হলো, আলোকচিত্রের শিল্পী শহীদুল ইসলাম, যাকে দিনের পর দিন রিমান্ডে নিয়ে তার পায়ের নখ উঠাই দিয়েছে, সে যদি আজকে উপদেষ্টা হতো, এটা হলো ম্যাজিক হতো। আচ্ছা কাজল তো, সাংবাদিক, না কাজল সাংবাদিক, তাকে যদি এনে এই তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বানাইতো, তাহলে এটা ম্যাজিক হতো। মাহাতাব, যে নাকি নিজেও প্যারালাইসিস রোগী, যেই নির্যাতনের শিকার হয়েছে এই প্রফেসর মাহাতাব, তার মতো ছেলেরা এনে উপদেষ্টা বানাইলে, তাহলে এটা ইউনুসের জন্য ম্যাজিক হইতো। যাদেরকে আচ্ছা বানাইছে, আমি একটা একটা ছোট্ট আপনার একটা প্লাস করে দিই, আপনার সুবিধা হবে। আপনি এটা আমার সময় থেকে খুব বললেন, আমি বলবো না। তো এখন নূরজাহান বেগম, উনি হলো লেখাপড়া করছে ইকোনমিক্সে, গ্রামীণ ব্যাংকে চাকরি উনিও তো করতো একটা উনি ম্যাজিক। নিজে। না না, উনি ম্যাজিক কিরকম ম্যাজিক দেখেন, এদের দেখেন ইনুস সাহেব যে কি পারে সেটা দেখেন। সে হলো আপনার ক্যান্সার সার্ভাইভ করতেছে, ক্যান্সারের রোগী, যে কোনো সময় মরে যাবে, তার মতো মরা মানুষের উনি উপদেষ্টা বানাইছে। এই ম্যাজিকটা হলো ইনুস দেখাইতে পারছে। ধন্যবাদ। এটা আপনি আপনার মতো করে ঠিক আছে। আমি যে ম্যাজিকের কথা বলছি সেটা হচ্ছে জনগুরুত্বপূর্ণ, যেগুলো মানুষের কাজে চালের দাম লাগবে, 10 টাকা সেটা কেজি। সেটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। 75 সালে পট পরিবর্তন পরে মোশতাক যখন ক্ষমতা আইছে, মোশতাকের ক্ষমতা নিয়ে অনেক বিতর্ক আছে। সেই মোশতাক আপনি চালের দাম অর্ধেকে নিয়ে আসছে, বর্ডারের সমস্ত আপনার ইয়ে বন্ধ করে রাতারাতি, মানে এমন কতগুলো কাজ মানে নাই হয়ে গেছে। এই ইউনূস সরকার যেটা পারত সেটা হচ্ছে যে এরকম কিছু মানে ম্যাজিক এবং অলৌকিক কিছু ঘটনা ঘটায়া জনমন বলতে আমি একদম সাধারণ মানুষকে বুঝাচ্ছি, শতকরা 70% নিরীহ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ, সীমিত শেষ সম্পদের করবেন। মানুষ, এদের জন্য যদি এরকম কিছু ম্যাজিক উনি দেখাইতে পারতেন, তাহলে ওনাকে নিয়ে কথা বলা যেত। শেষ করছি একটা কথা বলে, দেখেন আম গাছে আম হয়, তাল গাছে তালে হয়,
আম গাছ থেকে তাল আশা করতে পারেন না। এখন ডক্টর ইউনূসের সরকার যে এই সরকার গঠিত হয়েছে, আমি শুধু ওনার কাছ থেকে কিচ্ছু আশা করি না, আপনারা অনেকে অনেক কিছু আশা করেন। ওনার যে পরিষদ, এই পরিষদের কাছ থেকে আমি কিছুই আশা করি না। কেন আশা করি না? ওনারা নিজেদেরকে মনে করতেছে ওনারা 90 সালের এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের মতো, ওনারা নিজেদেরকে মনে করতেছে 96 সালের উপদেষ্টাদের মতো, ওনারা নিজেদেরকে মনে করতেছে ওনারা 2001 সালের উপদেষ্টাদের মতো। ওনারা ভুলে গেছেন যে এটা একটা জেনজি জেনারেশনের আন্দোলনের ফসল। ওনারা এটা ভুলে গেছেন। এমনি মুখে বলে, কিন্তু কার্যত সেটা ওনারা ভুলে গেছেন। যদি সেটা হইতো তো তাহলে ওনাদের চলনে বলনে কথাবার্তা যাই আছে, ওনাদের অ্যাকশনে আমরা সেই ম্যাজিক দেখতাম, আমরা সে অলৌকিক কিছু অ্যাকশন আমরা দেখতাম, আমরা দেখছি না। আমি ডক্টর ইউনূসের কাছে শুধু একটা জিনিস আশা করছি। আমি ডক্টর কলিমুল্লাহ এখানে আছেন, একটা না দুইটা জিনিস। সেটা কি? প্রথমত আশা করছিলাম বাংলাদেশে একটা ইউনিটি মুড তৈরি হয়েছিল স্বাধীনতার 50 বছরে। এই একবারে আমি তো স্বাধীনতা দেখি না বা দেখলো তেমন মনে নাই, বাট এই একবারে লক্ষ্য করেছি মানুষের মধ্যে একটা ইউনিটি মুড এবং একটা ফেস্টিভিটি। সারা বাংলাদেশ এক হয়ে গেছে, সারা বাংলাদেশ একত্রিত হয়ে গেছে। প্রত্যেকের স্বার্থ মনে হয় যেন এক। বাংলাদেশে 3-4 দিন কোনো সরকার ছিল না, এবং এখন পর্যন্ত যে সরকার, এটাকে খুব একটা সরকার বলা যাবে না। তারপরেও মানুষের মধ্যে যে ফেলো ফিলিং, মানুষের যে না শেষ করে দিচ্ছি, এই ইউনিটি মুডটাকে, এই কোঅপারেটিভ মুডটাকে উনি কাজে লাগাইতে পারেন নাই। এটাই ওনার সবচেয়ে বড় ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে উনি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনি। আমাদের বাংলাদেশে একটা কঠিন সমস্যা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। এটা একটা টাইম বোমের মতো, এটা আমাদের পরিবেশ প্রতিবেশ, আমাদের জীবনী শক্তি নষ্ট করে ফেলতেছে, এবং আমাদের জীবনে ভবিষ্যৎ জেনারেশনদের জন্য এটা একটা বোম। এই বোম যে কোনো সময় বাস্ট হবে। উনি শুধু যদি আজকে আমরা বুঝ দিতে পারতাম, আমাদের বুঝ দিতে পারতাম যে এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য উনি যদি আন্তর্জাতিক ক্ষেত্রে ওনার ইমেজটাকে কাজে লাগায়া, ওনার ব্যক্তিত্বকে কাজে লাগায়া, ওনারা আন্তর্জাতিক যে মানে সুনাম আছে, সমাধান করলো না কেন? সমাধান না, উদ্যোগ যদি নিতে পারতেন, উনি যেটা পারবেন, আমি বলতেছি আম গাছ থেকে আমি হয়, উনি যেটা পারবেন এটারও যদি উদ্যোগ উনি নিতেন, তাহলে আমরা জাতি হিসেবে ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। ধন্যবাদ।